দেখছি আমি লক্ষিন্দর যেন স্কুল থেকে ঘরে ফিরে যাচ্ছে। লক্ষিন্দরকে যদি আমি বিয়ের কথা স্মরণ না করিয়ে দিই, তাহলে তো আমি কোনোদিনও বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হব না। তাই আমি কি করি, এই মুহূর্তে মনসার রূপ তুলে রেখে সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। তাই এই মুহূর্তে লক্ষিন্দরের সম্মুখে গিয়ে আমি বিয়ের কথা স্মরণ করিয়ে দেবো। হ্যালো হ্যালো শ্রাবণে এলো মেঘনালো সুন্দর সুন্দর ফুল ফুটিল ও আষাঢ় যারা সবাই এলো আষাঢ় যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো
দুর্লভ লক্ষ্মীন্দর এই প্রথম আসতেই বাড়ি ফিরে যাচ্ছে, তাই তো আমি এই মুহূর্তে তার সম্মুখে গিয়ে বিয়ের কথা স্মরণ করে দেবো। না না না, আমি তার সম্মুখে গিয়ে কীভাবে কথা বলবো, তাই তো এই মুহূর্তে আমি সেই লক্ষ্মীন্দর সঙ্গে ধাক্কা মারবো। এই তো গগনে অনেক বড় বেলা হয়েছে। মা আমাকে বলেছে লখাই পাঠশালা ছুটি হওয়া মাত্র সোজা রাজপ্রাসাদে ছুটে আসবে। না জানি পাঠশালা ছুটি হয়েছে, তাই তো বিলম্ব নয়, এই মুহূর্তে রাজপ্রাসাদে ছুটে যাব। মাকে গিয়ে বলবো, মা আমি বড্ড ক্ষুধার্ত গো, আমাকে কিছু খেতে দাও। তাই তো বিলম্ব না করেই সরমুখে দেখে আমাদের এই রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদে গিয়ে আমি প্রবেশ করি, যাই এই মুহূর্তে আমি ছুটে যাই। না, একই যুবক, তুমি কি দেখে চলতে পারো না? তার মানে কি বলতে চাইছো তুমি? তুমি আমায় এই প্রথম আজ ধাক্কা দিলে কেন? আমি তোমাকে ধাক্কা দিয়েছি? সত্য? না না, তুমি আমাকে ধাক্কা মেরেছো। সত্য যুবক, আমি যদি কোনো কিছু ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও। বেশ, আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। দাঁড়াও, বলছি যুবক, তোমাকে কিছু আমি বলতে পারি? বলো, এমন কি বলবে তুমি? তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম পাঠশালায়। তোমার নাম কি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার বাড়ি কোথায়? চম্পকনগর। তোমার পিতার নাম কি? চম্পকনগরে যিনি শিরোমণি চাঁদ সওদাগর, সে হচ্ছে আমার পিতা। ও, নিশ্চয় তোমার পিতার নাম চাঁদ সওদাগরের ছেলে তুমি? সত্যি? বলছি যুবক, বলো। তুমি কি বিয়ে করেছো? বিয়ে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল, বিয়ে কি কোনো নদীর জল, বিয়ে কি কোনো খেলনার পুতুল, তাকে নিয়ে খেলাধুলো করা যায়? ও, তাহলে তোমাকে মূল্যবান জিনিস থেকে বঞ্চিত করেছে তোমার পিতা? শোনো, ছোট থেকে লালন পালন করে পিতামাতা বড় করেছে। বিয়ের কথা পিতামাতার মুখে আমি কোনোদিনই শুনিনি, এই তোমার মুখে প্রথম শুনলাম। তুমি যদি বিয়ে করো, জানো আমার থেকেও একজন সুন্দর কন্যা লাভ করতে পারবে। আমি বিয়ে করতে গেলে তোমার থেকেও? হ্যাঁ। হ্যাঁ? সত্যি? ভেবেছিলাম প্রথম আজই তোমার সঙ্গে সাক্ষাৎ হবার পর কয়েকটি কথা বলে আমি রাজপ্রাসাদে ফিরে যাব। এতক্ষণই বুঝতে পেলাম মাথাটা তোমার খারাপ রয়েছে। আমার পথ থেকে সরে দাঁড়াও তো, কখনই অনেক বড় বেলা হলো, আমাকে যেতে দাও। একই সেই লক্ষ্মীদের এখন কাম ভাব নেই, এই মুহূর্তে লক্ষ্মীদের কাম আমি নিক্ষেপ করলাম। একে আমি ভুল করছি। একটি অপরূপ সুন্দরী মেয়ে এসে প্রথম আজ এসে আমার সঙ্গে কতগুলো কথা বললো, তার কথা না রেখে আমি চলে, না 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 না, তার মুখখানা যে আমার দুই চোখে ভেসে উঠছে, তার মুখ দেখবার জন্য আমার মনখানা উতলা হয়েছে। যাই যাই, মেয়েটার সঙ্গে যেই করে হোক আমাকে কথা বলতে হবে, কিন্তু কি করে কথা বলবো? না যাই, চেষ্টা করে দেখি। এই যে শোনো, অভিমান করেছে, আর একটিবার গিয়ে দেখি। এই যে শোনো না, বাহ, এতক্ষণ ধরে সে আমার সঙ্গে কথা বলেছে, তার কথা রাখেনি বলে বড্ড অভিমান করে ফেলেছে। আর একটিবার গিয়ে দেখি। এই যে শোনো না, তোমাকে বলছি। কিছু বলবে? বলবার জন্যই তো পিছু ডাকলাম। কি সুন্দর যেন তোমার দুটি চোখ, তাই বুঝি গো। কি সুন্দর যেন তোমার মুখখানা। আচ্ছা বলো তো, তোমার নামখানা কি? আমার নাম সোনা। সোনা? হ্যাঁ। সত্যি, যেমনি তোমার নাম তেমনি তুমি দেখতে। মনে হচ্ছে তুমি সামান্য মানুষ নও, হয়তো পূর্ব জন্মে কোনো পরীর সঙ্গে তোমার সাক্ষাৎ ছিল, তাই তোমার রূপে আমি যে পাগল হয়েছি। সোনা, বলো গো। তোমাকে যদি কিছু বলি আমি, আমার কথা রাখবে? নিশ্চয়ই তোমার কথা আমি রাখবো। ও গো তোমারি ও গো পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সোনা, কাছে এসো। আসো না, এসো। একবার কাছে এসো। দাঁড়াও, দাঁড়াও। এসো।
একটিবার কাছে এসো না, আমি যে তোমার উপরে পাগল হয়েছি, একটিবার তুমি আমাকে আই লাভ ইউ বলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, ওগো তোমারই পরশে তুমি আমার জীবনের সুখের গীতি, তুমি আমার জীবনের সুখের সাথী, তুমি আমার জীবনের সুখের গীতি, হইও না কখনো তুমি দুঃখের স্মৃতি, ওগো তোমারই মমতায় সকল আশা যেন রাঙিয়ে দিলে। আই লাভ ইউ বলবে না কেন? তুমি আমাকে ভালোবাসো? বাসো? তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, ওগো তোমারই পরশে তুমি আমার জীবনের চির আশা, তুমি আমার জীবনের ভালোবাসা, সোনা তুমি আমার জীবনের চির আশা, তুমি আমার জীবনের ভালোবাসা, ওগো তোমারই মমতায় সকল আশা যেন রাঙিয়ে তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, ওগো তোমারই পরশে, ওগো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, লা 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 লা। শোনো! এ কি করছি আমি? যেও না সোনা, যেও না। প্রথম আজ এসে তোমার রূপে আমাকে পাগল করে দিয়ে তুমি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ। এসো, আমি যে তোমাকে সারাটি জীবনের জন্য কাছে পেতে চাই। এসো সোনা, একবার কাছে এসো। না! বলছি যুবক, তুমি কি যদি আমাকে সত্যিই পেতে চাও, তোমাকে কিছু কর্ম করতে হবে। তোমাকে কাছে পেতে গেলে আমাকে কর্ম করতে হবে। হ্যাঁ। বলো সোনা, বলো। তোমাকে কাছে পাবার জন্য আমাকে যা কর্ম করতে হয় আমি তাই করব। তাহলে এই মুহূর্তে ছুটে যাও তোমাদের গোসা মন্দির। গোসা মন্দিরে? হ্যাঁ। তারপর? যে তোমাকে প্রথমে দেখতে আসবে, হ্যাঁ, তার সাথে 300 টাকা করে বিয়ের কথা বলবে, তাহলে আমাকে পাবে তুমি। তোমাকে আমি পাবো? হ্যাঁ। হ্যাঁ? তবে যদি তাই হয়, এই মুহূর্তে ছুটে যাব না,
আমাদের রাজপ্রাসাদে তোমাকে কাছে পাওয়ার জন্য আমাকে যদি গোসা মন্দিরে প্রবেশ করতে হয় আমি তাই করব। ওই তো দেখা যায় সরমুখে গোসা মন্দির, এই মুহূর্তে আমি গোসা মন্দিরে প্রবেশ করলাম। না! ওরে দুষ্টু রাজা, তোর মনে খুব রাগ অহংকার না? তোর রাগ অহংকার আমি ধুলোর সাথে মিশিয়ে দিব। তাই তো আমি লক্ষ্মীন্দরকে বিয়ের কথা স্মরণ করে দিয়েছি। তাই তো এই লক্ষ্মীন্দর বিয়ে হয়ে গেলে আমার কাজ সম্পূর্ণ হবে। তাহলে এই আমার দিদি এই ধরার বুকে মা ডাক শুনতে পারবে। কি সকালে 10টার সময় লখাই আমার স্কুলে গিয়েছে, অবসান হয়ে গেল। লখাই যেন এখনো আমার ঘরে ফিরে আসলো না। লখাই রে, তুই স্কুলে যাওয়ার সময় আমায় বললি, মা আমার জন্য তুমি বাটি ভরা দুধ রেখো, আমি স্কুল থেকে যখন ফিরে আসবো আবার তুমি আমাকে পেটে ভরে খাওয়াবে। লখা, শুধুমাত্র তোর জন্যই আমি বাঁচে আছি। সে কতক্ষণে তুই আমার কাছে ফিরে আসবি লখা? তবে অবসান হয়ে গেল কেন তুই এখনো ঘরে ফিরে আসলি রে বলল লখা? তোমরা একটি বাড়ি শুধু বলো না, আমার লখাই কি তোমরা দেখেছো? একটি বাড়ির শুধু মনে দাও না গো। লখাই যে আমার প্রাণের সবচেয়ে আমার কাছে বড়, সে লখাই কি আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। সে লখাই যদি আমার কাছ থেকে হারিয়ে যায় তাহলে সম্পর্কের করে কে আমায় মা বলে ডাকবে? একটি বাড়ির শুধু মায়ের কোলে এসে বেড়ে আয় না লখাই। আমার লখাই ও কোথায় গেলি রে? ওরে বাপ লখা, একবারে মা বলে কোলে আয় রে। ও কোথায় গেলি রে? ওরে বাপ লখা, মা বলে কোলে আয় রে। একটিবারে মায়ের কাছে ফিরে আয় না লখা। ও লখাই রে, আরে ভাইও রে দারুণ বিধি, লখাই কি আছে কপালে রে? ওরে
বাটি ভরা দুধের লক্ষা লক্ষায় পড়ে রইল ঘরে রে ওরে মা লক্ষায় মা বলে বলে আই রে ইয়ার কে রাখিবে বাবা বলে লতাই কে দিবে সাথনা রে ওরে বাপ লতাই মা বলে বলে আই রে ওরে লতা, কে আমায় সে মা বলে সান্ত্বনা দিবে এই চম্পকে নগরে বললে লতা। এক এক করে আমি ছয়টি সন্তানে হারিয়ে আমার বক্ষ মাঝারি তোকে আমি ফিরিয়ে পেয়েছিলাম লতা। কি যেন রাজপ্রাসাদে লখাই লখাই বলে কাঁদছে, এমন কি হয়েছে রাজপ্রাসাদে? লখাই রে, না না, যাই একটিবার আমি রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি এমন কি হয়েছে রাজপ্রাসাদে, যার জন্য লখাই লখাই বলে আর্তনাদ করে কাঁদছে। যাই যাই। লখাই কি বৌরানী, বৌরানী, মন্ত্রী কাকু, কি হয়েছে মা? আজ তুমি এমন করে রাজপ্রাসাদে লখাই লখাই বলে কাঁদছ, কি হয়েছে দাদু ভাইয়ের? মন্ত্রী কাকু, আমার যে সর্বনাশ হয়ে গেছে মন্ত্রী কাকু, সর্বনাশ হয়ে গেছে। আমার যে সর্বনাশ হয়ে গেছে এই চম্পকে নগরে। বৌমা, আমি যেন তোমার কোনো ভাষাই বুঝতে পারছি না। তুমি যদি একটিবার প্রকাশ করে বলো তাহলে তোমার কথাগুলো আমি ঠিক বুঝতে পারবো। মন্ত্রী কাকু, আপনি তো সবই জানেন সে লক্ষাইকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না চম্পলা নগরে। সত্য, সকালে 10টার সময় লক্ষাই গিয়েছে আমার সে স্কুলে। আজকে যেন অবসর হয়ে গেছে লক্ষাই, যে এখনো আমার সে ঘরে ফিরে আসেনি। এ কি বলছো বৌমা? আজকে লক্ষাই যদি আমার ঘরে ফিরে না আসে তাহলে কি নিয়ে বাঁচবো এই চম্পকে নগরে? বলুন না, আমার একটি বাড়ি শুধু বলে বৌমা, সত্যি তো আজকে যেন বেলা অবসান হয়ে গেছে, তখন লক্ষ্মীধর ফিরে আসেনি। আর লক্ষ্মীধর ফিরে আসেনি বলেই বুঝি তুমি এমন করে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছ? কাঁদবো না বৌমা, তুমি হয়তো জানো না মা, তুমি হয়তো জানো না লক্ষ্মীধর আমাদের ছেলে মানুষ, না জানি পাঠশালায় গিয়ে কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে খেলায় মেতে গেছে, হয়তো গিরের কথা সে ভুলে গেছে মা। মন্ত্রী কাকু, আর তুমি এও কি ভুলে গেছো যে মায়ের চোখের জলে সন্তানের অকল্যাণ হয়, মায়ের চোখে জল ঝরলে যে সন্তানের অকল্যাণ হয় মা। আজ আমি লক্ষ্মীদারের জন্য সবার কাছে গিয়েছিলাম, আমি সেই চম্পকে নগরে। পূর্ব পশ্চিম উত্তরে দক্ষিণ সবই দিকে আমি লক্ষ্মীদারকে আমি শুধু খুঁজে বেড়ালাম, কোথাও আমি লক্ষ্মীদারের সন্ধান পেলাম না। বৌমা, চম্পকে নগরের যত পূজাগণ হয়েছে সকলে আমার লক্ষ্মীদারের জন্য আমি জিজ্ঞেস করলাম,
তবে লক্ষ্মীদারের কথা যে আমায় কেউ বলতে পারে না। এ কি বলছো তুমি? আমাদের চম্পলার প্রজাবিন্দু কেউ লক্ষিন্দরের সন্ধান তোমায় দিতে পারেনি? বৌমা, মন্ত্রী কাকু, বৌমা, আপনি তো সবে জানেন। আমি এতক্ষণে নিশ্চিন্ত হলাম বৌমা, আমি এতক্ষণে নিশ্চিন্ত হলাম। কেন লক্ষিন্দর আমাদের ফিরে আসেনি? কেন কেন কেন? আসেনি ফিরে? জানো বৌমা, আমি যখন 10টার সময় লক্ষিন্দরকে ওই পাঠশালায় রেখে আসি, হ্যাঁ, আমি লক্ষিন্দরকে বলেও এসেছিলাম, কি বলে এসেছিলে? বলেছিলাম ওগো দাদু ভাই, তোমার পাঠশালার ছুটি হয়ে গেলে আমি তোমায় নিতে আসবো। কিন্তু জানো মা, আজ আমি চম্পলার প্রত্যেকে প্রজাদের দ্বারে দ্বারে গেছিলাম সুখ দুঃখের খবর নিতে, তাই আমি লক্ষিন্দরকে আনতে যেতে পারিনি। তাই আমার মন বলছে লক্ষিন্দর আমার ওপর অভিমান করে গৃহ মাঝে ফিরে আসেনি। আমি এই মুহূর্তে লক্ষিন্দরের সন্ধানে বেরিয়ে পড়বো বৌমা। মন্ত্রী কাকু, আমি যাবো। আপনার জন্য সত্য সত্যই যদি আমার লক্ষ্মীদার সে অভিমানী করে থাকে, তাহলে আমার লক্ষ্মীদারকে শুধুমাত্র আমার এই বক্ষ মাঝের একটি বাড়ি শুধু এনে দেন। আমি এনে দেবো বৌমা। আমার প্রাণের বিনিময় হলে সারা চম্পকনগর আমি তন্ন বিতন্ন করে খুঁজবো। যেখানেই যে অবস্থায় পাই না কেন, আমি লক্ষ্মীন্দরকে তোমার বক্ষ মাঝে এনে দেবো মা। তাই জন্য কেননা আমি তো জানি তোমার এক এক করে 6টি সন্তানকে সাগরের জলে বিসর্জন দিয়েছ। ওই সন্তান হারানোর বিয়োগে ব্যথাই তোমার জন্য পাঁজর ভেঙে চৌচির হয়ে গেছে। আমি দেব বৌমা, আমি এই মুহূর্তে বেরিয়ে পড়লাম লক্ষিন্দরের সন্ধানে। কিন্তু হ্যাঁ, যাওয়ার সময় তোমার সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি বৌমা, লক্ষিন্দরকে যদি চম্পলার বুকে খুঁজে পেলাম, তাহলে তো আমি আবার ফিরে আসবো তোমার সম্মুখে। না হলে কি করবে? আর যদি আমি খুঁজে না পাই, আমি কোনোদিন তোমার সম্মুখে এসে দাঁড়াবো না বোন, মন্ত্রী কাকু, কোনোদিন দাঁড়াবো না। কি বলছেন আপনি? লক্ষী! লক্ষাই চলে গেল, চলে গেল মন্ত্রী কাকু সে আমার প্রাণ থেকে লক্ষ্মীদারকে খুঁজতে। ওগো ঠাকুর, ওগো ভগবান, ওগো ঈশ্বর, এই মুহূর্তে লক্ষ্মীদারের জন্য আমার এই ঠাকুর মন্দিরে গিয়ে আমি শুধু কামনা করব, আমার লক্ষ্মীদারকে যেন আবার এসে আমার বক্ষ বাজারে যেন ফিরিয়ে এনে দিতে পারে। এটুকুই শুধু আমি গিয়ে ঠাকুরের কাছে মাথা ঠুকে ঠুকে শুধু কামনা করব। লক্ষাই রে, একি অনেকক্ষণ হলো গোসাগরে প্রবেশ করে আছি, তবে কি গর্ভধারিণী জননী আমাকে খোঁজাখুঁজি না করে রাজপ্রাসাদে নিশ্চিন্তায় রয়েছে? না না না, গোসাঘরে প্রবেশ করেছি আমি ঠিকই করেছি। এই গোসাঘর থেকে যদি বের হয়ে যাই, ওই সুন্দরীকে আমি কাছে পাবো না। তাই কিছুক্ষণ অপেক্ষা করে দেখি না কেন এই গোসাঘরে নিয়ে যাওয়ার জন্য আমাকে কেউ আসে কি না। দাদু ভাই! কি? আমি যেন সারার চম্পলা নগরে তন্ন বিতন্ন করে খুঁজলাম, কেউ যেন আমায় লক্ষিন্দরের সন্ধান দিতে পারলো না। তবে কি লক্ষিন্দর আমাদের সোনার চম্পলা নগরে নেই? কোথায় গেল? কোথায় গেলে আমি লক্ষিন্দরকে পাবো? আর আমি যদি লক্ষিন্দরকে খুঁজে না পাই, আমি কি করে রানীমার সম্মুখে গিয়ে দাঁড়াবো? কেননা আমি তো রানীমাকে কথা দিয়ে এসেছি, লক্ষিন্দরকে খুঁজে পেলে আমি সম্মুখে গিয়ে দাঁড়াবো, নইলে আমি রাজপ্রাসাদে ফিরে যাব না। কিন্তু আমি কি করি? আমি যদি না যাই, না জানি মহারানী সেনাকে কাটতে কাটতে তার প্রাণীকে বিসর্জন দেবে, আর রানীমা যদি প্রাণে মারা যায়, সেই পাপের ভাগী হব আমি। না না,
যাই যাই, আজকে হয়তো লক্ষ্মীধরকে নাই পেলাম, আগামীকাল আবার লক্ষ্মীধরের সন্ধানে বেরিয়ে পড়বো। আমি আজকের দিনে রানীমাকে বুঝিয়ে রাখবো। যাই যাই, রাজপ্রাসাদে যাই। কিন্তু একে দেখছি আমি, আমাদের গোসাঘরের দরজা বন্ধ। তবে কি আমাদের লক্ষ্মীধরের গোসাঘরে প্রবেশ করে আছে? না না না, লক্ষ্মীধর কেন প্রবেশ করবে? কারণ লক্ষ্মীধর তো আমাদের ছেলে মানুষ, সে তো অমুভিয়ান সম্বন্ধে কিছু বোঝে না, অনিলকের সম্বন্ধে সেও জানে না। তাহলে কে প্রবেশ করে আছে? আমি একটিবার ডেকে দেখবো, দেখি এই গোসাঘরে কে প্রবেশ করে আছে। কে কে এই গোসাঘরে প্রবেশ করেছো? বেরিয়ে এসো, নইলে তোমায় অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো। এই তো মনে হচ্ছে মন্ত্রী দাদুর কণ্ঠস্বর। তবে কি দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে? না না না, আমাকে এক্ষুনি সাড়া দিতে হবে। কে? দাদু নাকি? লক্ষ্মীধর, এ কি করেছো দাদু ভাই? তুমি এ কি করেছো? শেষ পর্যন্ত তুমি এই নোংরা গোসাঘরে প্রবেশ করে আছো দাদু ভাই। আর তোমার জন্য আমি সারা চম্পলানগর তন্ন বিতন্ন করে খুঁজে এলাম। তোমার জন্য তোমার মা জননী কেঁদে কেঁদে যে পাগলিনী প্রায়। বেরিয়ে এসো দাদু, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। দাঁড়াও দাদু, এই গোসাঘরে কেন প্রবেশ করেছি জানো? কেন ভাই? মূল্যবান বস্তু, একটি মূল্যবান বস্তু থেকে বঞ্চিত রেখেছে বলে আমি গোসাঘরে প্রবেশ করেছি। দাদু ভাই, তুমি হচ্ছে চম্পলানগরের শ্রেষ্ঠ প্রদীপ। তোমার সোনার চম্পলায় হীরা মুক্তা মানিকের তো কোনো অভাব নেই। এমন কোন মূল বস্তু থেকে তোমায় আমি বলতে পারি, কিন্তু তার আগে তোমাকে আমাকে কথা দিতে হবে। বলো। আমি তোমার কাছে যা চাইবো আমাকে তুমি তাই দেবে। দাদু ভাই, তোমার এই গোসা মন্দিরের তো সামনে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিলাম, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। কিছুক্ষণ অপেক্ষা করো, এই মুহূর্তে আমি দরজা খুলে দিচ্ছি। দাদু ভাই, লখাই, এ কি অবস্থা হয়েছে তোমার? একটিবার চেয়ে দেখো, তোমার অঙ্গের দিকে চেয়ে দেখো। ওই অন্ধকারে নোংরা গোসাঘরে প্রবেশ করে আছো বলে মশাই যেন তোমার সর্বঙ্গ ক্ষত বিক্ষত করে দিয়েছে। সর্বঙ্গ যেন তোমার রক্তের ধারা বয়ে যাচ্ছে। চলো ভাই চলো, তোমার মা জননী যে তোমার পথপানে চেয়ে ওই বাটি ভরা দুগ্ধ নিয়ে বসে আছে। আজি শোনো শোনো ও গো দাদু, কি ও গো দাদু, বলি যে তোমারে, বলো বলো। ওই আমি স্কুলে আর যাব না গো। হ্যাঁ? ও গো দাদু, তুমি জানাবে পিতারে, কি বললে? আমি আর স্কুলে যাব না। ও হ্যাঁ, আমি স্কুলে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। পড়ে যাবো যে। আজ শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বলি যে তোমার স্কুলে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি স্কুলে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। তাই নাকি? তুমি স্কুলে যাবে না? না দাদু, কিন্তু কেন? ওই না স্কুলে লিখা পড়া, ও গো দাদু, ভালো যে লাগে না। লিখা পড়াই ও গো দাদু, আমার মন যে বসে না। ও বাবা। ওই লিখা পড়াই ও গো দাদু, আমার মন যে বসে না।
জানো দাদু, হ্যাঁ। যখনই বই খুলে বসে কিছু পড়াশোনা করব বলে লেখাপড়া করতে মোটেই যেন আমাকে ভালো লাগে না। তাই নাকি? আমি জানি কি জানো? তোমার লেখাপড়ায় কেন মন বসছে না আমি জানি। কেন দাদু? হ্যাঁ, আমার মনে বলছে তুমি হচ্ছে সদাগরের পুত্র তো, হ্যাঁ। তাই তুমি বুঝি তোমার পিতার সঙ্গে বাণিজ্যে যাবে? আমি বাণিজ্যে? হ্যাঁ। না না, আমি বাণিজ্যে যাব না। তাহলে কোনো ব্যবসা করবে? আমি কোনো ব্যবসাও করব না। এ কি বলছো দাদু ভাই? এই হচ্ছে তোমার লেখাপড়া করার বয়স, এই বয়সে তুমি বাণিজ্যে যাবে না, লেখাপড়া করবে না, তাহলে তুমি কি করবে? হ্যাঁ, লেখাপড়া ছেড়ে দাদু, ও গো দাদু, বিয়ে যে আমি বিয়ে করব। চুপ করো। আমি বিয়ে করব। হ্যাঁ, আমি বিয়ে করবো? বিয়ে করবো? আমি বিয়ে করব। চুপ করো। তাহলে কাপড় খুলে দেবো। বিয়ে করবো? যার মুখ থেকে দুধের গন্ধ জানি সে লক্ষ্মীন্দর বিয়ে করবে? কিন্তু এ কি, লক্ষ্মীন্দর বাচ্চা ছেলে তো, চটানো যাবে না। আমি বিয়ে করব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বিয়ে করবে? হ্যাঁ। আচ্ছা বলো তো, বিয়ে কোথায় থাকে? আমি কোনোদিন করেছি নাকি? এই বিয়ে কোথায় থাকে জানে না। বিয়ে দেখতে কেমন হয়? আমি কোনোদিন দেখেছি নাকি? বাচ্চা ছেলে তো কিচ্ছু জানে না। দাদু ভাই, বলো। বিয়ে ছেলে খেলা নয়। তবে বিয়ে করতে গেলে উপযুক্ত বয়স হতে হবে। তারপর তোমার পিতার সঙ্গে গিয়ে একটা সুন্দর লাল টুকটুকে বউ দেখবো, কথাবার্তা পাকা হবে, তোমার উপযুক্ত বয়স হবে, তারপর তো বিয়ে। তার মানে তুমি আমার বিয়ে দেবে না? না। আর যদি বিয়ে না দাও আমি কি করবো কি জানো? করবে? বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাবো। যাও। বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাবো। ও দাদু। আবার হস্তে ধরি পায়ে পড়ি, ও গো দাদু, বলি যে তোমার বিয়ের কথা, ও গো দাদু, তুমি জানাবে পিতারে। কোনোদিনও না। আমার বিয়ের কথা, ও গো দাদু, তুমি জানাবে পিতা। ও দাদু। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। কি করবে? শোনো দাদু, আমার যদি বিয়ে না দাও 1 সপ্তাহের মধ্যে আমি কি করবো? কি করবে তুমি? আমার বিয়ের কথা পিতাকে বলে যদি 1 সপ্তাহের মধ্যে না দাও, হ্যাঁ। এই মুহূর্তে ভেবেছিলাম ছুটে যাব রাজপ্রাসাদেই। যাব না ওই রাজপ্রাসাদেই, সর্বমুখে দেখি একটি নদী, সেই নদীতে গিয়ে আমার এই সুন্দর প্রাণকান আমি এক্ষুনি বিসর্জন দেব। না রে দাদু ভাই, কথাই তুমি যেন বলছো আমার প্রাণীকে বিসর্জন করে দেব। আত্মহত্যা যে মহাপাপ দাদু ভাই, ওই নরকে হয় গমন। কথাই বলে 84 লক্ষ জনী ভ্রমণ করার পর একবারে পেতে হয় মানব জনম। এই মানব জনম পেয়ে কেউ কোনোদিন যেন আত্মহত্যা না করে দাদু ভাই। তবে যদি তাই হয়, পিতাকে বলে 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে ঠিক করো, আর আমি ততক্ষণই যাই মায়ের সঙ্গে দেখাটুকু করে আসি। বেশ, কিন্তু কি লক্ষ্মীন্দর যেন আজকে বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে। খেয়ে কে তুলে দিল ওই নাবালক লক্ষ্মীন্দরের কন্যা বিয়ের মহামন্ত্র। কিন্তু আমি কি করে সদাগরের কাছে গিয়ে বলবো? কেননা আমি যে একজন বেতনভুক্ত কর্মচারী। না জানি এই কথা বলতে গিয়ে সদাগরের কাছে আমায় কত অপজ্ঞা অবহেলা পেতে হবে, কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে। কিন্তু আমি তো সত্যটা করেছি। কথাই বলে সত্যতা পালন করলে হয় স্বর্গে বাস, সত্যতা লঙ্ঘন করলে হয় নরকে বাস। তাই যাই এই মুহূর্তে সদাগরের কাছে গিয়ে আমি বিয়ের কথা জানাবো। আমার লক্ষিন্দর দিনের পর দিন বড় হতে চলেছে, আর লক্ষিন্দরকে নিয়ে আমার বড় স্বপ্ন। আর স্বপ্নকে সত্যি করবার জন্য লক্ষিন্দরকে ভর্তি করেছি আমার এই চম্পলার বাল্য পাঠশালায়। আমি চাই লক্ষিন্দর শিক্ষায় উত্তীর্ণ হয়ে আমার বর্তমানে লক্ষিন্দরকে করব আমার চম্পকনগরের উত্তরাধিকারী। হলো না?
তোমার সব আশা যেন ব্যর্থ হয়ে গেল। মন্ত্রী মহাশয়, হ্যাঁ চাঁদ, আমার সকল আশা ব্যর্থ মানে আপনি কি বলতে চাইছে? যে কথা বলবার জন্য ছুটে এলাম পবিত্র রাজপ্রাসাদে, সে কথা বলতে যেন আমার সংকোচ বোধ হয়। কেন যেন বলতে গিয়ে জিহ্বাখানা আড়ষ্ট হয়ে যায়, মন্ত্রী মহাশয়, কণ্ঠখানা যেন কম্পিত হয়ে কি যায়। বলছেন আপনি? তাই তো বলছিলাম তুমি হচ্ছে চম্পলার দুঃস্বর। তাই তুমি যদি আমায় একটিবার অভয় প্রদান করো, আমি সবকিছু কথা নির্ভয়ে বলতে পারি। মন্ত্রী মহাশয়, হ্যাঁ চাঁদ, জানি না আপনি আমারই কি বলতে এসেছেন। বলা কথা আপনি বলতে পারছেন না, বলার পূর্বে আপনার জিহ্বা আড়ষ্ট হয়ে যাচ্ছে। বেশ, হ্যাঁ চাঁদ, আমি আপনাকে অভয় প্রদান করলাম, আপনি বলুন কি বলতে এসেছে। আমাদের লক্ষ্মীন্দর, আমার লক্ষিন্দর, হ্যাঁ হ্যাঁ আমাদের লক্ষ্মীন্দর আজকে পাঠশালা থেকে ফিরে না এসে লক্ষ্মীন্দর প্রবেশ করেছে আমাদের ওই নোংরা গোসাঘরে। অসম্ভব! লক্ষিন্দর আমার নোংরা গোসাঘরে প্রবেশ করবে কেন? যে লক্ষিন্দর দুধের বালক, যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, তার কিসের অভিমান, কিসের জন্য, কিসের অভাবে লক্ষিন্দর প্রবেশ করেছে গোসাঘরে? অভাবের কথা শুনবে চাঁদ, ওই অভাবের কথা যদি একটিবার কর্ণে শ্রবণ করো, শ্রবণ করার সাথে সাথে যেন সারা আকাশটা ভেঙে পড়বে মস্তিষ্কে, ওই পদস্থল থেকে যেন মাটি সরে যায়। আপনি তবুও বলুন কেন প্রবেশ করেছে গোসাঘরে? লক্ষ্মীন্দর আমায় একে একে ত্রিশত্ব অঙ্গীকার করে বলেছে, ওগো দাদু ভাই, ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন, 1 সপ্তাহের মধ্যে আমি বিয়ে করতে চাই। অসম্ভব! সে আমার দুধের বালক লক্ষিন্দর, সে বিবাহ করতে চায়, হ্যাঁ চাঁদ, আর সেই কথা আমার বিশ্বাস করতে হবে। হ্যাঁ চাঁদ, তুমি হাসছো? হাসপুরতে কি করো মন্ত্রী মহাশয়? আমার লক্ষিন্দর দুধের বালক আর সে বিবাহ করতে চায়। কিন্তু আমি এরপরেও যে হলপ করে বলবো, ওই দুধের নাবালক লক্ষ্মীন্দর আজকে বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে। আমার লক্ষিন্দর বিয়ের জন্য বিচলিত নয়। তাহলে লক্ষিন্দর বিয়ের কুমন্ত্রণাটা হয়তো আপনি ঢেলে দিয়েছেন তার কানে। চাঁদ, আপনার কথা মতো এক এক করে 6টি সন্তানের বিবাহ দিয়েছিলাম। আজ ভাগ্যের কি পরিহাস, 6 সন্তানকে ওই যেন আমার পাশে নেই, সবাই যেন আমায় ছেড়ে তীরতরে চলে গেছে। চাঁদ, তাই লক্ষিন্দরকে দেখে আপনার বক্ষ মাঝে হয়তো হিংসার আগুন জ্বলে উঠছে। চাঁদ না। তাই আপনি ভাবছেন লক্ষিন্দরের বিবাহ দিয়ে লক্ষিন্দরকে আমার বক্ষ মাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে। না চাঁদ, আপনি মিথ্যেবাদী, না আপনি বিশ্বাসঘাতক, আপনি বেঈমান। চাঁদ, আর মিথ্যেবাদী বিশ্বাসঘাতক বেঈমানের আমার প্রাসাদে কোনো স্থান নেই। এই মুহূর্তে আপনি আমার প্রাসাদ পরিত্যাগ করুন, নইলে আমি আপনার গোলা ধাক্কা আমি শেষ পর্যন্ত মন্ত্রী মহাশয়ের গায়ে হাত কি করলাম? ও ভগবান, কোথায় বজ্র নেমে এসে মস্তিষ্কে আমার। এই দৃশ্য দেখার জন্যই বুঝি তুমি আমায় বাঁচিয়ে রেখেছিলে ঠাকুর। বাহ বাহ চাঁদ বাহ, শেষ পর্যন্ত তুমি আমায় গলা ধাক্কা দিতেও দ্বিধা করলে না। এর জন্যই বুঝি তোমায় আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম। এর জন্যই বুঝি তোমায় আমি ওই পবিত্র রাজপ্রাসাদে প্রতিষ্ঠিত করেছিলাম। এর জন্যই বুঝি সকলেই সন্তানই কামনা করে। আজ আমি সত্যি কথা বলতে এসে তোমার কাছে একজন বিশ্বাসঘাতক হয়ে গেলাম, আমি একজন বেঈমান হয়ে গেলাম। চাঁদ, বাহ, ভালোই হলো, আজ হতে আমি অবসরে পেয়ে গেলাম। চাঁদ, আজ হতে আমি অবসরে পেয়ে গেলাম। তুমি ঠিকই বলেছ, ঠগ বেঈমান জজ্জনের স্তব্ধ পবিত্র রাজপ্রাসাদে হতে পারে না।
আমি চিরতরে রাজপ্রাসাদে পরিত্যাগ করে চলেই যাব চাঁদ, আমি চলেই যাব। তাই যাওয়ার পূর্বে তোমায় জানিয়ে দিয়ে গেলাম, যে দেখো এই চম্পলা নগরে রইল তোমার হাজার হাজার প্রজাবিন্দু, রইল আমার স্নেহ মায়া মমতাই গড়া পবিত্র রাজ সিংহাসন, রইল আমার ভালোবাসার সেই পবিত্র রাজপ্রাসাদ। সকল কিছু পরিত্যাগ করে আমি চিরতরে বিদায় নিলাম। তারা ও তুমি আমায় পিছু ডাকলে চাঁদ? জানো বাবা, মানুষের যখন বয়স হয়ে যায় তখন যেন স্মৃতির শক্তি লোপ পায় বাবা, কোনো কিছু স্মরণ থাকে না। আমি তো ভুলেই গেছিলাম যে তোমার এই পবিত্র রাজপ্রাসাদে পরিত্যাগ করার পূর্বেই এই তোমার দেওয়া রাজপ্রাসাদটুকু আমায় খুলে যেতে হবে। নাও নাও বাবা, তুমি আমার পোশাকটুকু খুলে দাও। না মন্ত্রী মহাশয়, আপনি চলেই তো যাবেন, যাওয়ার সময় একটা কথার উত্তর দিয়ে যাবেন। কি কথা বাবা? কোনো অবুধ সন্তান যদি পিতামাতার বক্ষ মাঝে লাথি মারে, তাহলে কি সে পিতামাতা বক্ষ মাঝ থেকে সন্তানকে ছুড়িয়ে ফেলে দিতে পারে? পারে না। এ মনে করুন না আমিও আপনার সন্তানের সম, আমি করেছি মহাভুল, তাই বলে কি আপনি পারেন না মন্ত্রী মহাশয়, আপনি পারেন না আমায় ক্ষমা করতে? চাঁদ, তোমার স্থান তো আমার পায়ে নয় বাবা, তোমার স্থান তো আমার এই ছোট্ট কমল হৃদয়ে। কেননা আমি যে তোমার এই পিতাকে কথা দিয়েছিলাম যে তোমায় আমি পুত্র স্নেহে দেখবো বলে, তাই তোমার বদন পানে চেয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দিলাম। আমার জীবনের শখ আহ্লাদ বিষয় বাসনা এই সাগরের জলে নিক্ষেপ করে দিয়ে আজ পর্যন্ত আমি বিবাহটুকু করলাম না, আর সবাই ক্ষমা না করে থাকতে পারি চাঁদ? লক্ষিন্দরে বিয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে আমি কেন বিচলিত হয়ে পড়েছিলাম জানেন? কেন চাঁদ? লক্ষিন্দর আমার দুধের ভালো, লক্ষিন্দর আমার প্রত্যেকটা দিন পাঠশালায় যেত আসতো। একদিন বলেছিল লখাই, ও কবিতা আমি আর পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন রে পুত্র, সবে তো তোমার শিক্ষা অর্জনের সময়, এখন যদি তুমি পাঠশালায় না যাও তুমি যে শিক্ষায় পারদর্শী হয়ে উঠবে না পুত্র। লখাই তখন আমায় বলেছিল, ও কবিতা পাঠশালা থেকে ফেরার পথে দুলালী ধাত্রী মা পথ মাঝে আমায় বক্ষ মাঝে জড়িয়ে ধরে শুধুমাত্র কান্না করে। তখন আমার মন বলছিল, দুলালী ধাত্রী মা আমার লক্ষেন্দ্রের পিছু হয়তো পুরো লালসা রয়েছে। দুলালী ধাত্রী মাকে প্রাসাদে আনায়ন করলাম, জিজ্ঞাসা করেছিলাম পথ মাঝ আমার লক্ষিন্দরকে বক্ষ মাঝে ধরে কিসের জন্য দু চোখের জল ভালো? দুলালী ধাত্রী মা বলতে নারাজ, দুলালী ধাত্রী মাকে ব্যত্রঘাত করে, আর দুলালী ধাত্রী মা ব্যত্রঘাত সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা চা লক্ষিন্দরের যদি 12 বছরের মধ্যে বিবাহ দাও, লক্ষিন্দর মরবে বিবাহ বাসর ঘরে বন্দার কাল সাপে। আর সব কিছু জেনে শুনে এবার বলুন তো মন্ত্রী মহাশয়, কি করে লক্ষিন্দর বিবাহ দেই? আর সেই কথা বলতে বলতে দুলালী ধাত্রী মা শিলায় পরিণত হয়ে গেছে। এখনো সেই শিলাস্তম্ভ রয়েছে চণ্ডী মন্দিরের সামনে। সত্যি তো চাঁদ, সব কিছু জানার পরেও লক্ষিন্দরকে বিয়ে দেওয়াটা মোটেই ঠিক হবে না। মন্ত্রী মহাশয়, আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন, এমন একটা যুক্তি বার করুন যে আপনার যুক্তি মতো আমার দুয়ে বালক লক্ষিন্দর বিয়ের কথা সে মন থেকেই যেন ভুলে যায়। নেই চাঁদ, আমার কাছে কোনো যুক্তি নেই। তবে পারলাম না আমার লক্ষিন্দরের শেষ রক্ষাটুকু করতে।
বঞ্চিত হয়ে গেলাম পিতা ডাক থেকে আমি। চাঁদ, আমায় একটু ভাবতে সময় দাও তো। ভাবুন ভাবুন মন্ত্রী মহাশয়, আপনি ভাবুন। যে করে হোক না কেন লক্ষিন্দরের শেষ রক্ষাটুকু আমায় করতেই হবে। হ্যাঁ, পেয়ে গেছি চাঁদকে। উপযুক্ত বিয়ের মত ভোলার আমি উপায় পেয়ে গেছি। কি পেয়েছে? আচ্ছা, খেলনা। আমার মন বলছে লক্ষিন্দর আমাদের ছেলে মানুষ, ওই লক্ষিন্দরের হাতে যদি আমরা খেলনা তুলে দিতে পারি, না জানি এই খেলনা নিয়ে খেলাধুলা করতে করতে বিয়ের কথা সে বিস্মরণ হয়ে যাবে। কি সেই খেলনা? পায়রা, পায়রা? স্বর্ণগিরি বাজে পায়রা। তাই আমার মনে বলছে লক্ষিন্দরের হাতে যদি স্বর্ণগিরি বাজে পায়রা তুলে দিতে পারি, ওই পায়রা নিয়ে খেলাধুলা করবে আর লক্ষিন্দর বিয়ের কথা ভুলে যাবে। পাবো কোথায়? উড়িষ্যায়, উড়িষ্যা? উড়িষ্যার কটক শহরে পাওয়া যায় সে স্বর্ণগিরি বাজে পায়রা। তাই যদি হয় এই মুহূর্তে আমি আপনাকে 4 বেড়ার পালকি সাজিয়ে দেবো। 4 বেড়ার পালকিতে চেপে ছুটে যাবেন উড়িষ্যার কটক শহর। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লক্ষিন্দর জন্য নিয়ে আসবেন গিরিবাস